এহসান একবার সবাইকে চোখের সামনে দেখে নিল। সবার মুখে নানা রকম চিন্তা ও আশার রেখা ফুটে উঠেছে। এই বাজেট আমাদের উন্নয়ন, আমাদের অর্থনীতি, আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য সবকিছুতেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আমার লক্ষ্য একটাই, শহরের প্রতিটি মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। আমি জানি বাজেটের এই সংখ্যাগুলো, এই খাতের হিসাবগুলো অনেকের কাছে শুষ্ক মনে হতে পারে, কিন্তু আমি জানি এর মধ্যে লুকিয়ে আছে আমাদের শহরের প্রতিটি কোণায় মানুষদের জন্য নতুন জীবন। এহসান আবারও গভীর শ্বাস নিল। নগর উন্নয়ন, নতুন রাস্তাঘাট, পানি সরবরাহ, বিদ্যুৎ পরিষেবা, এগুলো যেমন জরুরি তেমনি শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা এগুলোও গুরুত্বপূর্ণ। আগামী বাজেটে আমরা স্বাস্থ্য খাতে বিশেষ বরাদ্দ বৃদ্ধি করব, যাতে আমাদের হাসপাতালগুলো আধুনিক ও দক্ষ হতে পারে। আমরা শহরের বিভিন্ন স্কুল ও কলেজের উন্নয়ন করব, যাতে নতুন প্রজন্ম এগিয়ে যেতে পারে। আর সমাজসেবা খাতে আমরা এমন একটি ব্যবস্থা চালু করব, যেখানে শহরের প্রতিটি নাগরিক, বিশেষত সাধারণ মানুষ, কোনো ধরনের সংকট বা দুর্দশার শিকার হলে দ্রুত সহায়তা পাবে। এহসান একটি হাসি দিয়ে আবারও বলে, এখনকার এই বাজেট শুধু পরিসংখ্যানের খেলা নয়, এটি একটি প্রতিশ্রুতি, একটি দৃষ্টি। আমরা সবাই একসাথে দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। শহরের উন্নয়ন করতে হলে আমাদের একে অপরকে সমর্থন করতে হবে, একে অপরের পাশে থাকতে হবে। এই বাজেট শুধু অর্থনৈতিক পরিবর্তন আনবে না, বরং এটি আমাদের মনোবলকেও শক্তিশালী করবে। সে একটু থেমে চোখ মেলল, সব দিকে সহমতপূর্ণ দৃষ্টি। আমি চাই আগামীগুলোতে আমাদের শহরের প্রতিটি বাসিন্দা যেন গর্ব করে বলতে পারে যে তারা এই শহরের নাগরিক। তাদের জন্য এই বাজেট তাদের ভবিষ্যতের জন্য। আমরা যা কিছু পরিকল্পনা করেছি তা যেন তাদের জীবনে প্রতিফলিত হয়। আজকের এই বাজেট শহরের জন্য একটি নতুন সূচনা হবে। আমি বিশ্বাস করি আমরা একসাথে কাজ করলে সব বাধা কাটিয়ে উঠে শহরকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারবো। এহসান শেষ কথা বলার পর একটি দীর্ঘ নীরবতা, তারপর সবাই একচোখে সম্মতি জানালো, যেন একে অপরের সাথে অঙ্গীকার করেছিল এই বাজেট শহরের জন্য হবে এক নতুন যাত্রা, এক নতুন প্রভাত। এগুলোর দায়িত্বে আগামাথা কিছু জানি না, আমি নিজের বাপ চাচা দ্বারা যতটা জানি ততটাই লিখেছি। দয়া করে ভুল করে কেউ হাসাহাসি করবেন না। হারামির বাচ্চা, তোর এত বড় সাহস হয় কি রে? আমার বউয়ের কথা জিজ্ঞেস করিস? চোখে রক্তিম আগুন, মুখের প্রতিটি শব্দ যেন গরম ছুরির মতো। এহসানের হাত তখন এক লোকের শার্টের কলারে, আঙ্গুলের চাপ এতটাই দৃঢ় যে লোকটার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তোকে একবার না বলেছিলাম আমার বউয়ের নাম মুখে আনবি না, শুয়োরের বাচ্চা? চারিপাশে থমথমে নীরবতা, কেউ নড়াচড়াও করছে না। হাসিব অবাকও নয়, সে জানে এহসানের রাগ আগুন ছোঁয়ালে ছাই হয়ে যায়। আজকের ঘটনাটা শুরু হয়েছিল খুবই সাধারণভাবে। সভা শেষ করে এহসান অফিসে ফেরে, বোর্ড মিটিং শেষ করে সে লিফটে ওঠে। সঙ্গে ছিল হাসিব আর শেয়ার মার্কেটের একজন পার্টনার। হালকা গল্প হচ্ছিল, কেউ কিছু ভেবেও দেখেনি। লোকটা নিছক হেসে হেসেই বলে ফেলেছিল। সে কথাটায় যেন স্নায়ুর ভেতর বিস্ফোরণ ঘটায়। বাইরের দুনিয়ার কাছে কথা ছোট, ভদ্রতা, সৌজন্য, কিন্তু এহসান, তার কাছে এ কথা বিষের মতো। কেন একজন পুরুষ তার স্ত্রী সম্পর্কে জানতে চাইবে? কেন? কে দিয়েছে তাকে এই অধিকার? সে মুহূর্তে এই মানুষটা বাঘ হয়ে ওঠে। দম বন্ধ করার আগে তার দেহ কাঁপে। একটানে লোকটার কলার চেপে ধরে সে। লোকটা আতঙ্কে ঢোক গিলে, চোখে বিস্ময়, গলাটাও যেন শুকিয়ে গেছে। মনের ভেতর সে নিজেকেই গাল দেয়। সে হাত জোর করে ভাঙা কণ্ঠে ফিসফিসিয়ে বলে। ঠিক তখনই টিং করে লিফটের দরজা খুলে যায়। বাইরে আলো এসে পড়ে। এহসান এক মুহূর্ত তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে তার কলার ছেড়ে দেয়। নিজের কোট ঠিক করতে করতে ঠোঁট একরকম হেসে কিন্তু চোখে হিমশীতল বার্তা রেখে বলে, তার আর যদি তোর মুখে আমার স্ত্রীর নামও শুনি, তোর গর্দান থাকবে আমার হাতে, বুঝলি? গলায় কোনো চিৎকার নেই, কিন্তু ভয় ঠিকই জমে যায় বাতাসে। হাসিব একটা দীর্ঘশ্বাস ফেলে। সে জানতো এই মুহূর্তটা ভয়ানক হতে পারে। ভাবছিল এবার বুঝি রক্ত মুছতে হবে, কিন্তু আল্লাহর রহমতে তা হয়নি। সে নিচু স্বরে বলে, ভাইজান, দেরি হয়ে যাচ্ছে তো। এহসান লোকটাকে এক ঠেলা দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। বুক ভরা বাতাস টেনে নিয়ে হালকা দীর্ঘশ্বাস ছাড়ে। চল। পেছনে দাঁড়িয়ে থাকা লোকটা তখনও কাঁপছে। আর লিফটের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। নরম আলোর আলোকিত ঘরে এক কোণে এশার বিছানার সামনে বসে আছে নুরি, কালো চিন্তার রেখা, কপালে ভাঁজ, নিরলস চোখে তাকিয়ে বলছে ধীরে, ইস, কত কষ্ট হচ্ছে তোমার, এত জ্বর হলো কিভাবে? তার প্রশ্নে এশা হালকা আছড়ে চমকে ওঠে, একটু অবাক হয়ে বলে, কেন, তোর কিছু হয়নি? নুরি অবাক হয়ে চুল সরিয়ে কপাল কুঁচকে বলে, কি হবে আমার? এশা চোখ বন্ধ করে দীর্ঘ একটা শ্বাস ফেলে তারপর চোখ খুলে ধীরে বলে, ও
তার মানে আমার ভাতিজা এখনো তোর সাথে কিছু করেনি, তাই বোধহয় পাচ্ছিস না। এতটা সরাসরি কথা শুনে নুরি থমকে যায়, ওর চোখে ভ্রু কুঁচকে ওঠে, মুখে বিস্ময়। এসব কি বলছো তুমি? আমি কিছুই বুঝলাম না। এসব মুচকি হেসে নুরির হাত নিজের মুঠোয় নেয়, কোমলভাবে বলে, ছোট্ট পরি, বুঝবি বুঝবি, সব বুঝবি। আর একটু সময় যাক, দেখবি কেমন করে বুঝে যাবি। নুরি হেসে ফেলল। ছোট্ট পরি শুনে যেন মনটা আনন্দে ভরে ওঠে। তার খিলখিল হাসির সাথে চারদিক প্রাণবন্ত হয়ে ওঠে। এসা ওর হাসির দিকে তাকিয়ে ওর গালে এক গাল টেনে বলে, তুই এভাবে হাসিস না রে মা, তোর এই হাসিতে আমার ভাতিজা একদিন হারিয়ে যাবে, চোখে চোখে ডুবে যাবে। নুরি লজ্জায় পড়ে যায়, মুখ লুকিয়ে বলে, তোমার এই ঠোঁটের পাশে কাটা দাগটা লুকিয়ে রাখো, নয়তো আমিও আমার ভাইজানকে পাবো না। এসা মুগ্ধ হয়ে নিচের গালে হাত দিয়ে বলে, সত্যি সুন্দর নাকি? তোর ভাইজান বলে, কিন্তু আমার বিশ্বাস হয় না কখনো। নুরি এবার আর চুপ থাকতে পারে না, গভীর মায়া নিয়ে বলে, তুমি মায়াবী এক মানুষ। এসা আপু, ভাইজানের কপাল ভালো, এমন মায়াবতী স্ত্রী পেয়েছে। ঠিক তখনই দরজায় এক চিমটি সঙ্গীতের মতো ভেসে আসে মেহেরাজের কণ্ঠ। মায়াবতীর মায়াটা দেখলি রে বইন তুই? আর উষ্টাবতীর উষ্টাগুলোও খেলিয়ে না, দেখিয়েও না। নুরি মুচকি হেসে মুখ লুকায়। ভাইজান যে ইচ্ছা করে এমন করে উস্কায় সে তো জানে। মেহেরাজ আবার বলে ওঠে, নুরি যা, তাড়াতাড়ি যা। মেহরুবকে দেখলাম কি নিয়ে যেন রাগে ফাটতে ফাটতে বাড়ি গেল, কি হলো কে জানে। নুরির মুখ থেকে হাসি মিলিয়ে যায়। সকালে তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়া মেহেরুবের মুখটা মনে পড়ে যায় তার। চিন্তায় ভ্রু কুঁচকে যায়, দৌড়ে ঘর ছাড়ে সে। নুরি যেতে ঘরটা যেন একটু নীরব হয়ে ওঠে। মেহেরাজ দরজায় দাঁড়িয়ে একটু অপেক্ষা করে, তারপর আলতো পায়ে এশার দিকে এগিয়ে আসে। একবারে ওর সামনে এসে ঝুঁকে পড়ে। এশা চমকে ওঠে, বুক ধকপক করে ওঠে, চোখে ভয়ের আভা। মেহেরাজ আবার কিছু অপ্রত্যাশিত করে বসবে না তো? কিন্তু মেহেরাজ ঠোঁটে এক মিষ্টি হাসি রেখে বলে, এসামনি ভয় পেও না, তোমার সাথে কিছু করব না আমি। এসব চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস ফেলে। স্বস্তির ছোঁয়া মনের ভেতরে জড়িয়ে ধরে। ঠিক তখনই মেহেরাজ হঠাৎ এক ধাক্কায় ওকে বিছানায় ফেলে। কোনো সময় না নিয়ে নিজের মাথাটা রাখে এশার বুকের উপর, ফিসফিসিয়ে বলে, শুধু এই বুকটাই কিছু মুহূর্ত মাথা রাখতে চাই। এশা এবার কিছু বলে না, শুধু মুচকি হেসে তার চেনা সেই কমলতা নিয়ে এক হাতে মেহেরাজের পিঠা হাতে বুলিয়ে দেয়, আর অন্য হাতে চুলে বিলি কাটে। মেহেরাজের চোখ বন্ধ করে বলে, এশা ঘুমিয়ে যাও বেগম, গত রাতে একটু ঘুমাতে দেইনি তোমায়, আজ একটু ঘুমিয়ে নাও। নিঃশ্বাস ফেলে ধীরে বলে, তুমিও ঘুমিয়ে যাও। মেয়েরাজ শক্ত করে জড়িয়ে ধরে এশাকে। দুজনেই তলিয়ে যায় এক গভীর নিদ্রার আলিঙ্গনে। সেখানে ছিল না কোনো ব্যথা, শুধু নিঃশব্দে ভালোবাসা। ঘরটা নিস্তেজ। বাইরে টিপটিপে বৃষ্টি, ভেতরে যেন জমে থাকা এক বাষ্প। নুরি হাতে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে ধীরে ধীরে ঘরের ভেতরে পা রাখে। চোখে ভয়, হৃদয়ে কাঁপুনি। সে জানে আজ ঝড় উঠবে, হয়তো সে ঝড়ে আবার ভেসে যাবে তার নিরীহ মন। মেহরুব রেগে আছে। আজ অফিসে কিছু জচ্চর ধরা পড়েছে, যারা গোপনে কোম্পানির গোপন ফাইল বাইরের লোককে পাঠিয়ে দিচ্ছিল। তাদের আজ হাতে নাতে ধরা হয়েছে, কিন্তু তার আব্বা তাদের ক্ষমা করে দিয়েছেন, কোম্পানি থেকে বেরও করেননি। এটা মেহরুবের সহ্য হয়নি। সে হাজারো বার বলেছে বিশ্বাসঘাতককে বিশ্বাস করা যায় না, তবু তার কথা কেউ শোনে না। এইসব ভাবনার মধ্যে নুরি কাঁপা কাঁপা পায়ে মেহরুবের সামনে এসে দাঁড়ায়। পানির গ্লাসটা তার দিকে এগিয়ে দেয়। মেহরুব দাঁত চেপে পানি নেয়। বিসমিল্লা বলে এক ঢোক খেয়ে গ্লাস নামিয়ে রুক্ষ গলায় বলে, কোথায় নাই হয়েছিলি? কখন আমি ঘরে এলাম জানিস? নুরি গলা চড়ানো স্বরে জবাব দেয়। মেহরুব এই এশা আপু জ্বর উঠেছিল, তার কাছেই ছিলাম। ধমকে ওঠে, এশার জ্বর উঠেছে, ভাইজান আছেন? তুই এখানে কি করবি? তোর বুদ্ধি নেই বুঝিস না? আমার স্বামী ফিরবে, আমি যেন ঘরে থাকি। নুরি ধীরে ধীরে মাথা নিচু করে ফেলে, ঠোঁট কাঁপে, কিন্তু সে কিছু বলে না। মেহরুব আবার বলে, কি বুঝবি না তুই? জানিস না বাইরে থেকে এসে তোকে একবার দেখার জন্য মন মরে ওঠে? তুই তো এখনো বাচ্চা রয়ে গেছিস, কিন্তু বুঝিস না। নুরি চুপ। সে জানে রেগে থাকা পুরুষ মানুষ কি বলে। তা নিয়ে তর্ক করা বোকামি। তর্ক করে ভালোবাসা পাওয়া যায় না, বরং হারিয়ে ফেলা যায়। সে জানে যে নারী স্বামীর মুখে মুখে কথা বলে, সে নারী আর চাই মুত্তাকি হতে পারে না। তাই নুরি চুপচাপ সব শুনে যায়। সে মাথা নিচু করে বলে, আচ্ছা, আমি খাবার নিয়ে আসি।
মেহরুব কিছু বলে না, সে চুপচাপ বসে থাকে। হঠাৎ ওর চোখে পড়ে নুরির মাথা, মুখটা নিস্তেজ, কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখে কষ্টের ছায়া। সে একটা শব্দ করেনি। এই নুরি তো তার ফুল, যে ফুল ছড়েও পাপড়ি ফেলে না, কেবল গন্ধ ছড়ায়। মেহরুব দম নেয় ধীরে, তার কণ্ঠ বদলে যায়, আলতো কোমল। নুরি ফুল। নুরি বুক কেঁপে ওঠে। এই ডাক, এই নাম, এটা তার কলিজায় গিয়ে বাজে। সে ধীরে চোখ খুলে তাকায় মেহরুবের দিকে, আর ওর চোখে দেখে অভিমান নয়, অপরাধবোধ। মেহরুব হাত বাড়িয়ে ইশারা করে, আমার বুকে হয় একটিবার নুরি ফুল। নুরি অবাক, এই না কিছুক্ষণ আগেও ঝড় উঠছিল। সে ধীরে ধীরে কাছে গিয়ে মেহরুবের পাশে বসে। আপনি গোসল করে নিন, আমি বসলে হবে না, খাবার নিয়ে আসতে হবে তো আপনার জন্য। মেহরুব হেসে ফেলে, হাত বাড়িয়ে নুরি ফুলকে কাছে টেনে নেয়, চুপচাপ বুকের ভেতর জড়িয়ে রাখে নুরিকে, যেন এটাই তার সবচেয়ে নিরাপদ জায়গা। নুরি মাথা রাখে ওর বুকে, চোখ বুজে থাকে, অনুভব করে এই বুকে যত রাগ হোক তার ঠাঁই আছে। মেহরুব মাথায় হাত বুলিয়ে দেয়। নুরি ফুল, রাগ করেছিস? নুরি ঘামের গন্ধ মেশানো শরীরটা জড়িয়ে ধরে বলে, না, একদম না। কেন রাগ করব? এই যে বকলাম এত। মহরম তো, হুঠাৎ বকতেই পারেন, তাতে রাগ কেন করব? মেহরুব মুচকি হেসে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এই তো তার শান্তি, তার ঘর, তার নুরি ফুল। রাত প্রায় 10টা। মিটিং রুমের ভেতর সাদা আলোয় আলো ঝলমল করছে। এহসান এবং আরিফ সামনাসামনি বসে আছে, মাঝখানে একটি দীর্ঘ টেবিল। এহসানের চোখের কোণে অদৃশ্য এক তীক্ষ্ণতা, তার মুখাবয়ব একেবারে শান্ত। আরিফ হাতের আঙ্গুলে চাপ দিয়ে বসে, চোখে তার অস্থিরতা স্পষ্ট, তবুও চেষ্টা করছে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে। এমন সময় একটা ফোন কল আসে, কণ্ঠটা ঠান্ডা অথচ এরকম চাপা রাগে ভরা। আরিফ জমিদার, আরাস জমিদার বড় ছেলে, এটি হোল্ডিংস এর প্রতিষ্ঠাতা। এহসান কিছুটা দেরি করে উত্তর দেয়, তুই জানিস আমি যা কিনি সেটা টিকিয়ে রাখতে জানি। তার গলায় একটুও কাপড় নেই, গলায় গভীরতা, ঠান্ডা শীতলতায় সবার কাছে অদৃশ্য এক রহস্য লুকিয়ে আছে। আরিফ কিছুক্ষণের জন্য চুপ করে যায়। তার কোম্পানি এখন এক বিশাল রিস্কের মুখে দাঁড়িয়ে। নতুন এক্সপানশনে গিয়ে প্রায় 30 কোটি টাকার লোনে ডুবে গেছে। ব্যাংক ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, শেয়ারগুলো একের পর এক পড়ে যাচ্ছে। এমন সময় এহসান উঠে আসছিল। সাদা পাঞ্জাবির ভাঁজে ভাঁজে সে বহন করে হিমশীতল আত্মবিশ্বাস, যেটি তাকে অদ্ভুত এক শক্তি প্রদান করে। আরিফের সঙ্গী হওয়ার অর্থ কি তা ভালোভাবেই বুঝে। আরিফ দীর্ঘশ্বাস ফেলে বলে, তুই 50% শেয়ার নিবি? এহসান ওর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, পুরো হিসাব নিকাশ করা হয়েছে। তোর কোম্পানির বর্তমান ভ্যালু 60 কোটি, আমি 30 কোটি দিয়ে অর্ধেক মালিকানা নেব। আরিফ দাঁতে দাঁত চেপে বসে থাকে, মনের মধ্যে আকাশ বাতাস ছেকে ধরে ছাপ। তার অস্থিরতা, ভীতি, গ্লানি সব যেন একসাথে তাকে গ্রাস করে। মানে আমার পিতা গড়া সাম্রাজ্যে তুই আসতে চাস? এহসান একটু পেছনে হেলে বসে। এহসান হেসে বলে, তোর পিতা সাম্রাজ্য করেছে ঠিক, কিন্তু সাম্রাজ্য টিকিয়ে রাখার খেলা আলাদা। তুই পারিস না তা, আমি পারি। সাম্রাজ্যের অধিকার হওয়া যেমন মুখের কথা নয়, তেমনি তা টিকিয়ে রাখাও মুখের কথা নয়। আরিফের চোখে বিরক্তি জমে। এহসান অবশ্য জানে তার প্রতিটি শব্দ চিহ্নিত হতে থাকবে। এটা কেবল এক হিসেবের খেলা নয়, বরং একটি অপরিহার্য অস্তিত্বের সংকেত। আরিফ বুঝে গেছে এহসান কেবল টাকা দিতে আসেনি, সে এসেছে রাজত্বের অর্ধেক ছিনিয়ে নিতে। কিন্তু আশ্চর্য, কেন যেন তার মনে হচ্ছে এই ছেলেটা, এই ভয়ঙ্কর ঠান্ডা মুখটা তার পাশে থাকলে সাম্রাজ্য টিকবে, এমনকি হয়তো বড়ও হবে। চুপচাপ বলল, তুই শুধু টাকা দিবি না সিদ্ধান্তেও থাকবি? এহসান হেসে উঠল একবার, ঠান্ডা একটা হাসি, হাসির মধ্যে এক ধরনের নির্লিপ্ততা, যেন তার মনুষ্যত্বটাই যেন এক ধরনের রহস্য হয়ে উঠেছে। যেখানে আমার টাকা সেখানে আমার চোখও থাকবে, আর রাজত্ব ভাগ হলে সিংহাসনে বসে থাকাটাও ভাগ হয়, তাই না? আরিফ কিছুটা চুপ হয়ে যায়, চোখে এক ধরনের অজানা শঙ্কা। এহসান তার দিকে তাকায়, যেন সে জানে আরিফের কাছে কোনো উত্তর নেই। যতটা ভয়ঙ্কর সে, ততটাই একে অপরকে চেনার জন্য তৈরি। এহসান শ্বাস ফেলে আরিফকে বোঝায়, তুই যতটা ভয় পাস আমি ততটাই জানি। আরিফ দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার কোনো ক্ষতি হবে না তো? এহসান মুচকি হেসে বলে, আমি এহসান রক্তের খেলা যেমন খেলতে পারি, তেমন বাজারের খেলাও ভালো মতোই খেলতে পারি। আরিফ দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন থেকে এক সাম্রাজ্যের 2 মালিক। এহসান শুধু মুচকি হাসে, তার পরিকল্পনা তো আরও দূর আর বিভৎস। এহসান জানে এটা কেবল শুরু। যতটুকু গুণগ্রাহী হয়ে উঠবে, ততটুকু এশিয়ার ব্যবসার
ইতিহাস বদলে যাবে। ব্যালকনির কোণে রাখা বড় হাতওয়ালা আরামদায়ক সোফাটিতে আদশোয়া হয়ে বই পড়ছে নুরি। রাতের খাবার খেয়ে ওজু সেরে আরাম পেয়ে গিয়েছে শরীরটা। একটা সাদা চাদর গায়ে টেনে মাথা এলিয়ে দেয় সোফার হাতায়। বাতাসের চুলগুলো একটু এলোমেলো হয়ে উঠছিল। চোখে মুখে প্রশান্তি আর বইয়ের পাতায় ডুবে থাকা এক নীরব ভালো লাগা। ঠিক তখনই ব্যালকনির ভেতরে পা রাখে মেহেরুব। চোখে পড়ে নুরির শান্ত অবয়ব, এমনভাবে আদশোয়া যেন বইয়ের পাতার ভেতরেই হারিয়ে গেছে। মেহেরুব ধীরে ধীরে এগিয়ে এসে নুরির সামনে দাঁড়ায়। নুরি প্রথমে খেয়াল করেনি, তারপর মুখ তুলে তাকাতেই চোখে পড়ে। মেহেরুব মুচকি হেসে বলেন, নুরিফুল, তোর বুকে একটু মাথা রাখি? প্রশ্নটা এমন হঠাৎ, এত গভীর আদরে মোড়া যে লাজে পড়ে যায় নুরি। কিছু না বলেই মাথা নিচু করে ফিসফিসিয়ে বলে, আচ্ছা। মেহেরুব ধীরে ধীরে উঠে আসে সোফায়, আলতো করে মাথা রাখে নুরির বুকের ওপর, দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ওকে। নুরি চোখ বুজে ফেলে, বুক ধকধক করে ওঠে, যেন শ্বাসটাও আটকে আসছে। এক হাতে বইটা টেবিলের উপর রেখে দেয় সে, তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে মেহেরুবের চুলে বিলি দিতে থাকে। মেহেরুব নিচু গলায় প্রশ্ন করে, নুরিফুল, দিবি আমায় স্বামীর অধিকার? প্রশ্নটা শুনে বুক ধরাস করে ওঠে নুরির, ভ্রু কুঁচকে তাকায়, বরং চোখ বুজে ফিসফিসিয়ে বলে, সে তো পেয়েছেন, আর কি দিব? দিলাম তো। মেহেরুব মুখ তুলে ওর থুতনিতে আলতো একটা চুমু দিয়ে বলে, আমি আরো চাই। নুরি বুঝে ফেলে ও কি চাইছে, কিছু বলার ভাষা খুঁজে পায় না। লজ্জায় চোখ বন্ধ করে রাখে, বুকের ভেতরটা কেমন কেঁপে ওঠে তার। মেহেরুব নুরির লজ্জায় হাসি দেখে খিলখিলিয়ে হেসে বলে, মিসওয়াক দিয়ে অজু করেছিস? নুরি চোখ না খুলেই বলে, হুম। মেহেরুব ধীরে ধীরে নুরির গলায় মুখে রেখে দেয়। স্পর্শে কেঁপে ওঠে নুরি, ছটফট করে উঠে বলে, এগুলো এখানে না, ঘরে চলুন, এটা ব্যালকনি। মেহেরুব এক চোখে তাকিয়ে বলে, তো চারিদিকে পর্দায় ঘেরা, মাঝখানে আমি আর তুই, মাথার উপর শুধু আকাশ, এতে সমস্যা কোথায়? নুরি মুখ লুকিয়ে বলে, আপনার লজ্জা করে না এসব বলতে? মেহেরুব হেসে ফেলে, বউ হোস তুই আমার, তোর সামনে লজ্জা পাওয়া আর পুকুরে ডুবে মরা এক জিনিস রে। নুরি চোখ বুজে মাথা ঝাঁকায়। নুরি তাও নড়াচড়া করতে শুরু করে। মেহেরুব ওর কপালে পড়ে থাকা চুল সরিয়ে দিতে দিতে বলে, এত নড়িস না নুরিফুল। নুরি একটু থেমে শান্ত হয়। হৃদয়ের গভীরে অনুভব করে মেহেরুবের ভালোবাসার স্পর্শ। সেই স্পর্শ ধীরে ধীরে ছুঁয়ে যায় ওর সমস্ত মুখশ্রী। সময় থেমে থাকে, যেন মেহেরুব নুরির কাঁধ থেকে ওড়নাটা সরিয়ে নিয়ে নিচু গলায় বলে, পর। নুরি আর নিজেকে আটকে রাখতে পারে না, সমস্ত লজ্জা সংকোচ ছড়ে যায়। ভালোবাসা আজ দেয়াল ভেঙে বেরিয়ে আসে। চারিদিকে নিস্তব্ধতা, শুধু ভেসে আসে নুরির খিলখিল হাসির শব্দ। এই মিষ্টি পবিত্র হালাল ভালোবাসায় আকাশ যেন সজল হয়ে ওঠে। মেহিনুর ব্যালকনিতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে, নিরলসভাবে, চোখের এক অস্থিরতা, নিজের বুকের ভেতর শূন্যতা যেন গিলে খাচ্ছে। কেন জানি সব শূন্য লাগে, গলা দিয়ে খাবার নামে না, বুক ধুকধুক করে, মনে হয় দম বন্ধ হয়ে আসছে। একমাত্র কারণ এহসান আর তার পাপ। আজ সারাদিন একই ভাবনা মাথায় ঘুরছে। এই পাপের পরিণতি কি হবে? এত ভয়ঙ্কর পাপের পরিণতি কি হতে পারে? তখনই জানায় এহসান চলে এসেছে। অভ্যাস অনুযায়ী দ্রুত পা ফেলে নিচে এসে সদর দরজা খুলে দেয়। প্রতিদিনের মতো আজও দরজার সামনে দাঁড়িয়ে এহসান। ক্লান্ত মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। দরজার ফ্রেমে দাঁড়িয়ে হাত বুকে দিয়ে মেহিনুরের দিকে তাকিয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম। মেহিনুর তাকিয়ে থেকে উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম। এহসান কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখে, তারপর তাকিয়ে থাকে মেহিনুরের দিকে, যেন সারাদিনের তৃষ্ণা মিটিয়ে নেয় সেই দৃষ্টিতে। মেহিনুর তা দেখে নিজে নিজে বলে, লুচ্চার মতো তাকিয়ে থাকে, লজ্জা শরম করে না? এহসান মুচকি হেসে বলে, দুচ্ছামির কি করলাম তোর সাথে আমি, বেয়াদব নারী। মেহিনুর কড়া চোখে এহসানের দিকে তাকিয়ে অন্যদিকে চলে যেতে যেতে বলে, নাটক না করে ঘরে আসুন, খেয়ে দিয়ে আমায় মুক্তি দিন। আপনি তো আমাকে বন্দি বানিয়ে রেখেছেন, তাই তো আপনার জন্য রাতভর অপেক্ষা করতে হয় আমার। তারপর যখন ইচ্ছা আসবেন এসে নাটক গান করবেন। এহসান হাসতে হাসতে ঘরে প্রবেশ করে, দরজা লাগিয়ে দেয়। নিজের মনেই বলে, সাহেবের বেগম আর যে রেগে আছেন, তাই সাবধানে কথা বলার দরকার। গোসল করার উদ্দেশ্যে কক্ষে প্রবেশ করে এহসান। কিছুক্ষণ পর মেহিনুর খাবার নিয়ে ঘরে প্রবেশ করে। সে জানে দুনিয়া উল্টে গেল। এহসান নিজে নিজে
গিয়ে খাবার খাবে না, তাই নিজেই খাবার নিয়ে আসে। এহসান তখন লুঙ্গি আর গেঞ্জি পরে কক্ষে বের হচ্ছিল, কারণ মনে হচ্ছিল মেহিনুর আসবে না খাবার নিয়ে, আর রেগেও আছে। সে ভেবেছিল নিজেই খেয়ে নিবে, কিন্তু তখনই দেখে মেহিনুর রাগে ফুঁসতে ফুঁসতে তার কক্ষে প্রবেশ করছে। এহসানের ঠোঁটে আলতো হাসি ফুটে ওঠে এবং বিছানায় বসে যায়। মেহিনুর খাবার নিয়ে বসে কিছু না বলে ওর মুখের সামনে ধরে দেয়। এহসান তাকিয়ে থাকে। মেহিনুর দাঁতে দাঁত চেপে বলে, লজ্জা করে না? বিরক্ত লাগে না আমার দিকে এভাবে তাকিয়ে থাকতে? এহসান মুখের খাবার গিলে বলে। মেহিনুর বলে, তাহলে তো খারাপের এসব লাগে না। এহসান মাথা নাড়িয়ে হেসে ওঠে। সারাদিনের ক্লান্তি যেন মুছে গেছে মেহিনুরের আদরে। তারপর আলতো করে মেহিনুরের পেটে হাত বুলিয়ে বলে, কবে যে তোমার গর্ভে আমার পাপ কলঙ্কের ভালোবাসার অস্তিত্ব জন্ম নেবে? মেহিনুর কঠিন কণ্ঠে বলে, আমি চাই না আমার সন্তান এই পৃথিবীতে আসুক কোনো নিকৃষ্ট পিতার অস্তিত্ব হয়ে। এহসান মেহিনুরের কোমর জড়িয়ে ধরে বলে, কিন্তু আমি চাই আমাদের ভালোবাসার অস্তিত্ব পৃথিবীতে আসুক, পাপ পবিত্র ভালোবাসার চিহ্ন হয়ে। মেহিনুর স্তব্ধ হয়ে যায়, চোখ টলমল করতে থাকে। সেও তো চাইতো এমন একটা সুন্দর পরিবার যেখানে এহসান তার আপন পুরুষ, সে তাদের ভালোবাসার অস্তিত্ব। কিন্তু তা আর হলো কই। মেহিনুর কাঠগলায় বলে, নিকৃষ্টদের অস্তিত্ব নিকৃষ্টই হয়। এহসান তালুকদার, আমি চাই না কোনো নিকৃষ্ট অস্তিত্বের জননী হতে। এহসানের বুক ধক করে ওঠে। মেহিনুরের এমন কথায় কি করে পারলো এত কষ্টদায়ক কথা বলতে? এহসান মেহিনুরকে ছেড়ে দেয়। মনটা তিক্ত হয়ে ওঠে। মেহিনুর এহসানের দিকে খাবার এগিয়ে দেয়, কিন্তু এহসান হাত দিয়ে না বলায়, গলা দিয়ে নামবে না প্রিয়তমা। মেহিনুর নিজে লজ্জায় পড়ে যায়, কিন্তু কি করবে, এটা তো সত্যি। এহসানকে এমন কিছু বলেছে যা তাকে খুব খারাপ লাগছে। মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে কক্ষে বেরিয়ে যায়। এহসান পানি খেয়ে বালিশের কাঁথা নিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায়। চারিপাশে পর্দা টেনে নেয়, বালিশ রেখে মেঝেতে গা এলিয়ে দেয়, যেন কিছু সময় শান্তি পায়। এহসান আগে উঁচু করে নিয়েছে, চোখ বন্ধ করে মনে মনে বলে, পাপিষ্ঠকে ভালোবাসো বা না ভালোবাসো, তার অস্তিত্ব তোমায় বয়ে বেড়াতে হবে প্রিয়তমা। যদি ঝলসে যাই পাপে আমি, তবে তুমি না হয় বাঁচবে আমার রেখে যাওয়া অস্তিত্ব নিয়ে। মেনুর ঘরে এসে এহসানকে না দেখে ভাবতে থাকে হয়তো ব্যালকনিতে। দীর্ঘশ্বাস ফেলে বাথরুমে প্রবেশ করে উঁচু করে নেয়। উঁচু করে এসে দেখে এহসান এখনো ব্যালকনিতে শুয়ে আছে। মেনুর রেগে গা চড়িয়ে ধীর পায়ে ব্যালকনিতে এগিয়ে যায়। এহসান সেখানে শুয়ে আছে। এটা দেখে মেহিনুরের খুব রাগ হয়, কারণ সে জানে, এহসান জানে মেহিনুর তার বুক ছাড়া ঘুমাতে পারে না, তবুও এখানে ঘুমাচ্ছে। মেহিনুর এগিয়ে এসে এহসানের সামনে দাঁড়িয়ে বলে, আপনি আমার দুর্বলতা জানেন, তাই শাস্তি দিচ্ছেন। এহসান চোখ খুলে তাকিয়ে বলে, আমি কি করলাম আবার? মেহিনুর নিজের হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে, আমি কিভাবে ঘুমাবো জানেন না? আমি আপনার বুক ছাড়া শান্তি পাই না, তাহলে এখানে এসেছেন কেন? এহসান মুচকি হেসে বলে, যাকে ভালোবাসো না তার বুকে কিভাবে ঘুমাতে চাও, নির্লজ্জ নারী। মেহিনুর গলা বাড়িয়ে বলে, ঘৃণা করি আপনাকে, আমি ঘৃণা করি, কিন্তু এই বুক শুধু আমার, আর আমি আমার জায়গা কখনোই ছাড়বো না। এহসান মুচকি হেসে ওঠে মেহিনুরের বেকুব জেদ দেখে। একটানে মেহিনুরকে নিচের উপর ফেলে দেয়। মেহিনুরও ঠিকঠাক হয়ে মাথা রাখে সেই বুকেই। এহসান মেহিনুরের মাথায় হাত বুলিয়ে দেয়, এক হাতে গাল টেনে বলে, চলো একবার ঘুরে আসি তোমার আবার নিকৃষ্ট অস্তিত্বের খোঁজে। মেহিনুর এহসানের হাত ঝাড়ি মেরে সরিয়ে দিয়ে বলে, 100 হাত দূরে রাখুন নিজের হাত, খবরদার এমন কিছু ভাববেনও না। এহসান মুচকি হেসে মেহিনুরকে বালিশে শুইয়ে দেয়। মেহিনুর কড়া চোখে তাকিয়ে বলে, আমায় ছোবেন না, আমার আপনার স্পর্শ আমার জন্য কলঙ্ক। এহসান মুচকি হেসে মেহিনুরের কানে ফিসফিসিয়ে বলে, আজ আবারও তোমার সর্বাঙ্গ কলঙ্কিত হবে প্রিয়তমা। এহসান মেহিনুরের গালে নিজের গাল ছুঁয়ে দেয়। মেহিনুরের গালে বিঁধে যায় তার দাড়ি। মেহিনুর ভয়ে এবং ঘৃণায় 2 হাত দিয়ে খাবলে ধরে বেলকনিতে বিছানো কাপড়ের কার্পেট। এহসান বলে, পড়ো, হে আল্লাহ, আমাদেরকে শয়তান থেকে রক্ষা করুন এবং যে সন্তান আপনি আমাদের দান করবেন তাকে শয়তান থেকে দূরে রাখুন। মেহিনুরও পড়ে নেয়। সে জানে এ পুরুষ বেসামাল হলে এ পুরুষকে সামলানো দেয়, তাই আর বাধা দেয় না। আমার ভাইজানকে ছেড়ে দিন, আমি তো আপনার দাসী হয়ে আছি এ জীবনে, এবং আমি আপনাকে কথা দিলাম প্রয়োজনে আপনার পাপিষ্ঠ অস্তিত্ব বইব এ বাকি জীবন। তাও ছেড়ে দিন আমার ভাইকে। আমার ভাইজানের সুন্দর একটা জীবন আছে, তার জন্য তার স্ত্রী অপেক্ষা করছে। ছেড়ে দিন এহসান, ছেড়ে দিন, মাফ করুন আমাদের, দয়া করুন একটু। মেহিনুর কান্না করতে করতে এহসানের পায়ে পড়ে এই আহাজারি করতে থাকে। তার সামনে মেহেরুবকে বেঁধে রাখা হয়েছে মৃত্যুর জন্য। মেহিনুরের এই আর্তনাদ দেখে এহসান দাঁতে দাঁত চেপে মুষ্টিবদ্ধ করে নেয় হাত, আর বলে, পা ছাড়ো আমার, তোমার ঠাঁই আমার পায়ে নয়, ওঠো।
কিন্তু মেহিনুর ছাড়ে না, জড়িয়ে ধরে রাখে আর ঢোক গিলে বলে, মাফ করে দিন, দয়া করুন, আমি এমন ভুল কখনোই করব না, সত্যি করব না। এহসান দাঁত চেপে বলে, বেয়াদব নারী, বেয়াদবি করিস না, ছাড় পা। মেহিনুর ছাড়ে না, হু হু করে কেঁদে উঠে বলে, আপনি আমায় মেরে ফেলুন, দয়া করে আমার ভাইজানকে ছেড়ে দিন, ওনার কোনো দোষ নেই। না। মেহিনুর জানে এহসান ফেরার নয়, ওর ভেতর যা জন্মেছে তা শুধুই নৃশংসতা। তবু ভিতরের কোথাও একটা আশার আলো রেখেছিল, ভুল ভেবেছিল। মেহিনুর তাকে ভালোবাসে, আর ভালোবাসা মানে এই নয় যে সে তার অন্যায়ের পাশে দাঁড়াবে, বরং ভালোবাসা মানে হচ্ছে তাকে সঠিক পথে ফিরিয়ে আনা। এই কারণে সে এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছিল। এহসানের সব অন্ধকার দিকগুলো সে বলেছে মেহেরুবকে। মেহেরাজকে কিছু বলেনি। মেহেরাজ এশার স্বামী, যতই হোক তার এখনো কিছু দায়িত্ব থেকে যায়। কিন্তু মেহেরুব, সে সাহসী, বুদ্ধিমান, তাকে সে বলেছিল যেন খুঁজে বের করে কোথায় চলছে এই নরক যন্ত্রণা, যেখানে নিরীহ মানুষদের আটকে রাখা হয়, যেখানে অন্ধকার গিলে ফেলে আলোর সমস্ত আশা। সেই জায়গায় খোঁজে নেমে পড়েছিল মেহেরুব। মেহেরুব এসেছিল চুপি চুপি প্রমাণ জোগাড় করতে। না, সে পুলিশ ডাকার পক্ষে না। আগে সে নিজের চোখে দেখে নিতে চেয়েছিল এই নরকের আসল চেহারা। কিন্তু সে জানতো না এহসান এতটা আগে থেকেই সব আঁচ করে ফেলেছে। এহসান নিজের ফোনেই পেয়েছে সেই ছিচকে ষড়যন্ত্রের ছাপ, কল রেকর্ড, মেসেজ, ঠিকানা, সবই তার হাতের মুঠোয়। মেহিনুর যে তার ফোন দিয়ে এসব কর্ম করেছে তার অগোচরে। মেহরুব ধরা পড়ে যায়। এহসানের লোকেরা তাকে ধরে আনে আর তুলে দেয় সেই কলোনির উঠোনে রাখা একটা পুরনো লোহার চেয়ারে। হাত পা বাঁধা, চোখে শীতল ভয়, মুখে নির্ভীক চাহনি। এহসান তখন মেহনুরকে নিয়ে আসে উঠানে। তার চোখে হিংস্র আগুন, মুখে অদ্ভুত ঠান্ডা হাসি। সে চায় মেহনুরের সামনে মেহরুবকে শেষ করতে, শুধু একটা কোপ আর তারপর সব শেষ। কিন্তু মেহনুর, সে ভেঙে পড়ছে না, সে কাঁদছে না, সে কেবল বলছে, প্লিজ না, কিছু করবেন না, মাফ। তার চোখে জল, কণ্ঠে আরতি। মাফ করে দিন, মাফ। এই আরতিতে কেঁপে ওঠে এহসানের ভেতরে সেই পুরনো মানুষটা। হ্যাঁ, পাপিষ্ট সে, কিন্তু এখন এইটুকু কণ্ঠস্বর তার হৃদয়ের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত হানে। সে থেমে যায়, মেহনুরের মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর নিঃশব্দে পেছনে সরে যায়। আকাশ জুড়ে তখনও স্তব্ধতা, আর উঠোনে সেই বন্দি চেয়ারটার সামনে দাঁড়িয়ে এহসান, যার চোখে ধীরে ধীরে জন্ম নিচ্ছে দ্বন্দ্ব। মেহনুরের ভালোবাসা কি তাহলে সত্যি তার অন্তরে নরককে পুড়িয়ে ফেলতে পারবে? এত কিছুর পরও এহসানের মেহনুরের উপর তীব্র রাগ হচ্ছে না। এ কেমন যন্ত্রণা! সে কেন রাগ করতে পারছে না এই নারীর উপর? সামান্য বিরক্তিটুকু আসে না, আর রাগ তো বিলাসিতা। এহসান চোখ খুলে মেহনুরের বাহু আলতো করে ধরে তুলে দাঁড় করায়। মেহনুর কাঁপছে, দাঁত অব্দি কাঁপছে। ধরা পড়ে গেছে সে। এমন অবস্থা হবে তা ভাবেনি ক্ষণও। মেহনুরকে ভয়ে কাঁপতে দেখে এহসান তাচ্ছিলের হাসি দিয়ে বলে, স্বার্থপর নারী, এত যখন ভয় পাও আমায়, তখন নিজ স্বার্থ কেন খুঁজো বারবার? মেহনুর কাঁপতে থাকে, হাত পা ভয়ে আসার হয়ে আসছে। একটাই ভয়, ভাইজানের মৃত্যুর কারণ হওয়ার ভয়। মেহরুব তখন চিৎকার করে বলে, মেহিনুর, খবরদার, তুই এই পশুর কাছে আমায় মাপ চাইবি না। আমি যদি মারাও যাই তাতেও না। মনে রাখিস, তুই সঠিক, তুই সঠিক। মেহরুবের কথায় এহসানের গা জ্বলে ওঠে, যেন গায়ে লঙ্কা দিল কেউ। সারা শরীর জ্বলে পুড়ে ওঠে। মেহনুরকে এক টানে সরিয়ে দিয়ে এহসান অগ্নি দৃষ্টিতে তাকায় মেহরুবের দিকে। শুয়োরের বাচ্চা, উত্তম মধ্যম খাসনি এখনো? আমার হাতের দিব দুটা। এ বলে এহসান মেহরুবের দিকে এগিয়ে যেতে নাই। মেহনুরের মনে হয় আত্মা বেরিয়ে যাচ্ছে। সে পাগলের মতো এহসানের বাহু টেনে ধরে চিৎকার করে, না 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 না, কিছু করবেন না, না। এহসান থেমে যায়, চোখ তুলে তাকায় মেহনুরের দিকে। কলিজা খচ করে ওঠে। মেহনুরের নিকাবের উপর চোখের উপরের অংশ ভিজে গেছে। সে বলে, ছাড়ো আমায় মেহনুর। মেহনুর ছেড়ে দিয়ে মুহূর্তে ঝাপটে ধরে এহসানকে, আর কাঁদতে কাঁদতে বলে, ছেড়ে দিন আমায়, মাফ করে দিন, দয়া করুন আমায়, আমার ভাইটাকে মাফ করে দিন। এহসান অবাক হয়। এ নারীর এমন স্বার্থ দেখেও সে তাকে ভালোবাসে। স্বার্থপর হোক, সে ভালোবাসে এই স্বার্থপর নারীকেই। নিঃস্বার্থ হলেও, স্বার্থপর হলেও সেই তো তার মেহনুর। এহসান মেহনুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, খেদো না, কিচ্ছু করবো না আমি মেহনুর। মেহনুর স্বস্তির শ্বাস ফেলে, কিন্তু তাও এহসানকে আঁকড়ে ধরে রাখে। তার এমন ভয় দেখে এহসান আবার তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, নিজের বুঝ তো খুব ভালোই বুঝো প্রিয়তমা। নিজের বাবা, নিজের ভাই, নিজের চাচা, সবার দোষ জেনেও তাদের এত ভালোবাসো। কিন্তু আমি এত ভালোবাসার পরেও আমার পাপের জন্য আমায় ঘৃণা করো। এত
মেহিনুর নির্বাক হয়ে যায়। হ্যাঁ সত্যি তো, সে তো শুধু নিজের বুঝে কিন্তু এসব তো সে এহসানকে নিয়ে একটা সুন্দর জীবন পার করার জন্যই করছে। মেহিনুর এহসানের পাঞ্জাবির পিঠের অংশ আঁকড়ে ধরে বলে, ভালোবাসেন এত কিছুর পরেও আমায়? এহসান হতবাক এই প্রশ্নে। এই নারীকে কিভাবে সে বোঝাবে যে তার প্রাণ পর্যন্ত এই নারীর হাতে সঁপে দিতে রাজি সে। এহসান মেহিনুরের কানের কাছে মুখ এনে বলে, তোমার প্রতি ভালোবাসা আমার এই জীবনে কি? আচ্ছা, তোমার প্রতি ভালোবাসা আমার এই জীবন কি পরজীবনেও শেষ হবে না, মনে রেখো প্রিয়তমা। মেহিনুর মনে করেছিল এহসান হয়তো মেহরুবের সাথে তাকেও জিন্দা কবর দেবে। একটা সময় পর্যন্ত এই পুরুষটাকে সে এক নিষ্ঠুর দানব বলে ভেবেছিল যে ক্ষুধার্ত প্রতিহিংসায় পুড়ে ছাই করে দেবে সবকিছু। অথচ এই পুরুষ তো সম্পূর্ণ তার ভাবনার বিপরীত। সে তো ভালোবাসে গভীর নিঃস্বার্থ আর জ্বলন্ত ভালোবাসায়। এহসান ধীরে ধীরে মেহিনুরের হাত ছাড়িয়ে নেয়, তারপর মেহরুবের দিকে এগিয়ে যেতে নেয়, কিন্তু মেহিনুর আবারও চমকে উঠে তার হাত আঁকড়ে ধরে।